নতুন রুলস জারি করা হয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। আর এখানেই ঘুম উড়ে গিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সরকারের। এখানেই আষাঢ়ে মেঘ দেখছে বাংলাদেশের বিএনপি সরকার। এই ঝামেলার সমাধান হয়ে যাবে একদম চিরদিনের জন্য। তার কারণ রয়েছে। কেন? দেখুন, যদি ফাঁকা থাকে এই ধরনের এলিমেন্ট কিন্তু ভারতে প্রবেশ করছে। 14 বছর ধরে সে লখনৌতে এই বিকেটি এরিয়ায় ক্লিনিক চালাচ্ছিলেন আর ডাক্তারবাবু সেজেছিলেন। জানি না তিনি কাদের চিকিৎসা করেছেন। আর একই সঙ্গে শুরু হয়ে গেল অনুপ্রবেশকারীদের ছাঁকনিতে ছেঁকে নেওয়া। এই সমস্ত রুলের মার প্যাচে এখন ভারতে অনুপ্রবেশের আর কোনো সুযোগ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ আর বাংলাদেশের দাদা পাকিস্তান। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর থেকে এক প্রকার ঘুম হারাম হয়েছে বাংলাদেশের, আর তাদেরকে মদদ দেওয়া পাকিস্তান এবং আইএসআই এর। বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম কয়েকটি মন্ত্রিসভার বৈঠকেই এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে অন্যতম একটি গরু পাচার রোধ। ভেবে দেখুন, সামনেই ঈদ উল আজহা, আর তার আগেই এই ধরনের একটি সিদ্ধান্তে বাংলাদেশে হাহাকার পড়ে গিয়েছে। তারা পাবে কিভাবে গরু, কিভাবে কোরবানি করবে, সেই নিয়ে এখন তাদের বিশাল মাথা ব্যথা। আর গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়ালো নতুন করে বিএসএফকে জমি হস্তান্তর। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে বিএসএফের হাতে বেশ কয়েক কিলোমিটার জমির কাগজ তুলে দেওয়া হয়েছে, আর সেই কাগজ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা রেকিও করতে শুরু করে দিয়েছে। আর পাশাপাশি সিএএ নিয়ে একটি নতুন রুলস জারি করা হয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। আর এখানেই ঘুম উড়ে গিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের সরকারের। ভাবছে কি হবে এবার। চলুন তাহলে শুরু করছি আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ঘুম উড়ল পাকিস্তান বাংলাদেশের। ঠিক কেন উড়ল এই ঘুম, তার জন্য বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথম থেকে সেই কারণগুলো পর আপনাদের সামনে তুলে ধরছি। চলুন দেখুন, প্রথমেই আমি দ্য ট্রিবিউনের এই হেডলাইনটা রেখেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিএম ট্রান্সফার ল্যান্ডস টু বিএসএফ ফর ফেন্সিং অ্যালং বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ বর্ডারের জন্য ইতিমধ্যেই বিএসএফের হাতে যে কথা তিনি দিয়েছিলেন, ভোটের আগে যে প্রতিশ্রুতি ছিল বিজেপি সরকার গড়ার পরই প্রথম বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যে বিএসএফের হাতে এবার সেই 600 কিমি, যে 600 কিমিতে কোনো ফেন্সিং নেই, সেই 600 কিমির আন্ডারে থাকা পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকা খাস জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে, যাতে সেখানে ফেন্সিংয়ের কাজ শুরু করতে পারে। আর 45 দিনের মধ্যেই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করার একটা টার্গেট নেওয়া হয়েছিল, যার প্রথম পর্যায়ের কাজ কিন্তু শুরু হয়ে গেল এই খবরের মধ্যে দিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার উপস্থিতিতেই নবান্নের সভাঘরে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফের হাতে সেই কাগজ তুলে দিচ্ছেন রাজ্যের মুখ্য সচিব। দেখুন কি বলছে। অ্যাড্রেসিং এ বিএসএফ ল্যান্ড ট্রান্সফার মিটিং, অধিকারী said the process marked the beginning of a larger initiative to improve border security in state. অবশ্যই দরকার, যেটা এতদিন ধরে টালমাটাল হয়ে দোলাচলে আটকে ছিল, তা এবার খুব দ্রুত গতিতে কাজ শুরু হবে। The land will be handed over to BSF within 2 weeks. Initially, land covering a 27 km stretch along the India-Bangladesh international boundary is being handed over. He said, ইতিমধ্যেই 27 কিলোমিটারের জন্য 27 কিলোমিটার দীর্ঘ জায়গা যেখানে ফেন্সিং করা যেতে পারে, মানে করা হবে, সেই জায়গার কাগজ ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। হাইলাইটিং দ্য নিড টু এক্সিডাইট border infrastructure, the CM said a sizable portion of West Bengal international boundary still remained unfenced. In West Bengal, around 1,600 km of the total 2,200 km border with Bangladesh has already been fenced, while nearly
600 কিমি রিমেইনস আনফেন্সড, হি সেড। দেখুন, আমাদের সঙ্গে মানে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে টোটাল বর্ডার রয়েছে সেটা হলো 2200 কিলোমিটারের, আর তার মধ্যে 1600 কিলোমিটারের কিন্তু ফেন্সিং রয়েছে, আর নেই যেটুকু সেটা হলো এই 600 কিলোমিটার। কিন্তু এই মুহূর্তে সেখানেও কাজ শুরু হয়ে গেল। দ্য টোটাল লেন্থ অফ দ্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ইন ওয়েস্ট বেঙ্গল 2260 কিমি, অ্যাকচুয়ালি ফিগারটা হচ্ছে 2216 কিমি, হুইচ ইজ 148 কিমি ইজ ফেন্সড, যার মধ্যে 1648 কিলোমিটারের মতন কিন্তু কাঁটাতার রয়েছে, বেড়া রয়েছে। অফ দ্য রিমেইনিং 569 কিমি, বাকি রইল 569 কিমি, অ্যারাউন্ড 112 কিমি পোর্শন ক্যান নট বি ফেন্সড ওয়িং টু জিওগ্রাফিক্যাল কন্ডিশনস। যেহেতু 112 কিলোমিটারের মতন জায়গায় যেখানে ফেন্সিং দেওয়া সম্ভব নয়, আর নদী রয়েছে, নদীর মাঝখান দিয়ে বর্ডার ভাগ হয়েছে, সেই সমস্ত জায়গায় একমাত্র 112 কিলোমিটার সেখানে ফেন্সিং দেওয়া সম্ভব নয় এই 569 কিলোমিটারের মধ্যে। তাহলে বাকি রইল কত? বাকি রইল 456 কিলোমিটার। আর তার মধ্যে ইতিমধ্যেই বলছে সোর্সেস সেস ল্যান্ড অ্যাকুইজিশন ওয়াজ ইয়েট টু বি ইনিশিয়েটেড for around 149 km range, and the remaining 229 km portion is at various stages of the acquisition of process। বলছি ইতিমধ্যেই 149 কিলোমিটার জমি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার জন্য, আর বাকি রইল কত? 229, সেটারও কাজ চলছে। মানে 229 কিলোমিটারের মতন জমি, সেটারও কাজ চলছে। তার মানে আপনি নিশ্চিত ধরে নিতে পারেন যে আগামী 45 দিনের মধ্যে, মানে 45 দিন শেষ হওয়ার আগেই আপনি অনেকটা কাজ এগিয়ে গেছে বলে দেখতে পাবেন। তখন হয়তো এইটাও ততক্ষণে ডিক্লেয়ার হয়ে যাবে যে এই 229 কিলোমিটার ওই জায়গাতেও হয়তো ফেন্সিংয়ের কাজ ততক্ষণে শুরু হলেও হয়ে যেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আর এখানেই আষাঢ়ে মেঘ দেখছে বাংলাদেশের বিএনপি সরকার, আর সেখানকার বিরোধী জামায়াতে ইসলাম, এনসিপি, আর তাদের মদদ দেওয়া পাকিস্তানের গোয়েন্দা এজেন্সি আইএসআই। দেখুন, এটা খুব জরুরি। কেন জরুরি? কারণ বর্ডার তো আর ফাঁকা রাখা যায় না। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে বর্ডার ফাঁকা, শুধু একটা সিল পোতা আছে। কে মানছে? মানে সিলের এদিকে লাফ কাটলেই বাংলাদেশ, অন্যদিকে লাফ কাটলেই ভারত, পশ্চিমবঙ্গ। তারা খুব মজা পেত যারা ওই বর্ডার এলাকায় থাকতো, যখন তখন যা তা করতো। এই তো কিছুদিন আগে লালমনিরহাটের আমি একটা ভিডিও দেখছিলাম টুইটারে, যে ভারতের জায়গা পুরো মাঠ উলুবন হয়ে আছে কিছু জায়গায়, সেই মাঠে প্রতিদিন নিয়ম করে বিকেলবেলা আসে বাংলাদেশের ছেলেরা ফুটবল খেলে চলে যায়। আর বিএসএফ যখন এসে ফেন্সিংয়ের কাজ শুরু করতে যাচ্ছে, তখন সেই ছেলেরা এসে বাধা দিচ্ছে। একটা রণক্ষেত্রের পরিবেশ। ভাবুন, বিএসএফ এর গায়ে হাত তুলতে যায় অবস্থা, এমন ছবি আমি দেখেছি, ভাইরাল হয়েছে। আপনাদের মধ্যে অনেকেও সেই ছবি হয়তো দেখেছেন। তাই এইটা হচ্ছে প্রতিনিয়ত এই গণ্ডগোল লেগেই রয়েছে। তার থেকে বরং এই ঝামেলার সমাধান হয়ে যাবে একদম চিরদিনের জন্য। তার কারণ রয়েছে। কেন? দেখুন, যদি ফাঁকা থাকে এই ধরনের এলিমেন্ট কিন্তু ভারতে প্রবেশ করছে। শুধু কি পশ্চিমবঙ্গের সীমানা? অন্যদিকে আপনি কাশ্মীরে যদি দেখতে চান, পাকিস্তান থেকে পাকিস্তানিরা আইএসআই এর কয়েকজন ফেজেন্ট আছে, তাদেরকেও, কিংবা জঙ্গি যারা রয়েছে তাদেরকেও কিন্তু ওই সীমান্ত বরাবর কোনো রকমভাবে পুশ ইন করে দেওয়া হয় ভারতে। যাও তোমরা ভারতে এবার যাও, অস্থিরতা তৈরি করো। সেটাও কিন্তু বন্ধ হতে চলেছে। দেখুন, একদম রিসেন্ট ঘটনা, 21শে মের ঘটনা, নিউজ 18 করছে, বাংলাদেশি ম্যান অ্যারেস্টেড ইন লখনৌ উইথ ফেক আধার কার্ড অ্যান্ড ভোটার আইডি ইউজ টু রান ক্লিনিক ইন বিকেটি এরিয়া। লখনৌর বিকেটি এরিয়ায় তার একটা ক্লিনিকও ছিল। ভাবুন, এক তো সে অনুপ্রবেশকারী, তার কাছে ভারতের কোনো পাসপোর্ট নেই, যা রয়েছে আধার কার্ড আর ভোটার আইডি, সেগুলো নাকি ফেক, ভুয়োভাবে তৈরি করা। আর তিনি এখানে এসে ক্লিনিক খুলে ডাক্তারবাবু হয়ে গিয়েছিলেন। কি নাম তার? বলছেন, অ্যালেজ বাংলাদেশি সিটিজেন্স ওয়াজ অ্যারেস্টেড ইন লখনৌ বিকেটি এরিয়া ফর রিসাইডিং ইনলিগালি ইন ইন্ডিয়া ইউজিং ফরগেট আইডেন্টিটি ডকুমেন্টস। পুলিশ said on Thursday, according to the reports, he entered India via Nepal in 2012, obtained Aadhaar card, voter ID, passport, and even brought land.
The accused, identified a Arup Bakshi, is a resident of the Narail district of Bangladesh. According to police, he had allegedly obtained an Indian Aadhaar card and passport using fake documents to stay in the country unlawfully. একদম বেআইনিভাবে দীর্ঘদিন ধরে বলছে 2012 সালে সে নেপাল সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল। তার নাম কি? অরূপ বক্সি। সে অ্যাকচুয়ালি বাংলাদেশের নারাইল ডিস্ট্রিক্টের বাসিন্দা। পুলিশি জেরায় সমস্ত কথা স্বীকারও করে নিয়েছে। ভুয়ো পাসপোর্ট জোগাড় করে সে কোনো রকমে, মানে নেপাল থেকে তো আপনি জানেন, নেপাল থেকে আমাদের ভারতের পাসপোর্টে অত কড়াকড়ি নেই, বুঝতে পারছেন, ওখান দিয়ে কোনো রকমে মাথা গুঁজে দিয়েছে। 2012 সালে 14 বছর ধরে সে লখনৌতে এই বিকেটি এরিয়ায় ক্লিনিক চালাচ্ছিলেন আর ডাক্তারবাবু সেজেছিলেন। জানি না তিনি কাদের চিকিৎসা করেছেন, সেই ক্লিনিকে কারা চিকিৎসা নিয়েছিল, তাদের অবস্থা এখন কি, আমার কিন্তু এখন জানার খুব ইচ্ছে হচ্ছে। আগামী দিনে এই তদন্ত আরও চলবে, এই সমস্ত তথ্য কিন্তু উঠে আসবে আমি মনে করি। আর এই কারণেই দরকার বর্ডার সিল করা। যদি না করা হয় তাহলে দেখুন এই ধরনের কর্মকাণ্ড কিন্তু চলতেই থাকবে। আর ভুয়ো পাসপোর্ট নিয়ে, ভুয়ো আধার কার্ড নিয়ে, ভুয়ো ভোটার আইডি নিয়ে ভোট পর্যন্ত সে দিয়ে যাবে যে এদেশের নাগরিক পর্যন্ত নয়। ভাবুন, আর এখানেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কড়া অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন অনুপ্রবেশকারীদের কিন্তু কোনো রকম ছাড় দেওয়া যাবে না, তাদেরকে ডিটেক্ট করুন আর সঙ্গে সঙ্গে ডিলিট করুন যেখানে যেখানে তাদের নাম ভুয়োভাবে তৈরি করা রয়েছে, ঢোকানো আছে। আর তারপরেই বিজিবির সঙ্গে, বিডিআরের সঙ্গে যোগাযোগ করবে বিএসএফ, যাতে খুব তাড়াতাড়ি যত দ্রুত বাংলাদেশে তাদেরকে প্রত্যাবর্তন করানো যায়, রিটার্ন করানো যায়, ডিপোর্ট করানো যায়, সেই বিষয়ে কিন্তু কাজ করবে এই বাংলার বিজেপি সরকার। একদম স্পষ্ট করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলছে কি, বেঙ্গল implements direct BSF handover of infiltrators. Shubhendu Adhikari said those communities covered under the Citizenship Amendment Act CAA would remain outside a ambit of the new mechanism, while other identified infiltrators would face action with immediate effect. আজ থেকেই শুরু হয়ে গেল, শুভেন্দু অধিকারী তিনি এটাই বলেছেন যে আজ থেকেই শুরু হয়ে গেল সিএএ এর আন্ডারেও যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের অত্যাচারিত সংখ্যালঘু, তারা কিন্তু নিয়ম অনুযায়ী সিএএ মারফত ভারতের নাগরিকত্ব পাবে। সেটাও যেমন শুরু হয়ে গেল, আর একই সঙ্গে শুরু হয়ে গেল অনুপ্রবেশকারীদের ছাঁকনিতে ছেঁকে নেওয়া। কারা অনুপ্রবেশকারী সেটাকে খুঁজে প্রথমে তাকে খুঁজে বার করুন, তারপর তাদের ডিলিট করুন, তারপর তাদের ডিপোর্ট করুন। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একবার শুনুন। First of all, I would like to convey my best wishes on behalf of West Bengal State Government to BSF DG and his team, because today is very meaningful day and occasion. After long time, BSF as well as the Government of India approach state government to hand over the adequate land to complete the fencing in Indo-Bangladesh border. Our safety and security of our great nation as well as our beloved state are facing very dangerous situation. Finally, change happened and a true patriotic government started their journey. Within 2 weeks, our bureaucrats, especially the land department under the guidance of Honorable Home Secretary and Chief Secretary, they are now ready to hand over a portion of land. Now we are ready to hand over 27 kilometer fencing land along with few border outpost
lands and BSF infrastructure development land. আর এরই ঠিক কিছু মুহূর্ত আগে আগে সিএএ নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। কি রয়েছে সেই নির্দেশিকায়, চলুন একবার খতিয়ে দেখা যাক। দ্য হিন্দু বলছে সিএএ অ্যাপ্লিকেন্টস মাস্ট ডিক্লেয়ার পাসপোর্ট স্ট্যাটাস, সারেন্ডার ফরেন পাসপোর্টস হোম মিনিস্ট্রি। একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তোমার পাসপোর্ট স্ট্যাটাস কি সেটা অবশ্যই দেখাতে হবে। যদি তোমার কাছে ভিন দেশের পাকিস্তানের পাসপোর্ট থাকে, যদি তোমার কাছে বাংলাদেশের পাসপোর্ট থাকে, তাহলে সেটাও অবশ্যই জমা করতে হবে। কি বলছে, অ্যাপ্লিকেন্টস সিকিং সিটিজেনশিপ আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ 2019 উইল হ্যাভ টু সাবমিট অ্যান এফিডেভিট ডিক্লেয়ারিং whether they hold a valid or an expired passport from Pakistan, Afghanistan or Bangladesh according to an amendment to citizenship rules notified by the Ministry of Home Affairs on Monday 18 May. 18ই মে এই নির্দেশিকা জারি হয়েছে, গ্যাজেট পাশ হয়েছে, যেখানে বলা হয়েছে যেখানে আপনি সিএ এর আন্ডারে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন, সেখানে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি কোন দেশের বাসিন্দা ছিলেন এবং সেই দেশের যদি আপনার কাছে ভ্যালিড বা ইনভ্যালিড পাসপোর্ট থাকে, তাহলে সেই পাসপোর্টে অবশ্যই উল্লেখ করতে হবে আবেদনপত্রে, আর সেই পাসপোর্ট অবশ্যই জমা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকে। তা না হলে আপনি নাগরিকত্ব পাবেন না, সেই আবেদন গ্রাহ্য হবে না। একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে নতুনভাবে। কেন এটা হলো, আবার নতুন করে কেন এই নির্দেশিকা জারি করা হলো, তার কারণ রয়েছে। দ্য ইকোনমিক টাইমস বলছে অ্যাপ্লিকেন্টস মাস্ট ডিক্লেয়ার স্ট্যাটাস অফ পাসপোর্ট নিউ সিএএ রুলস। এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কেন এটা হঠাৎ করে জুড়লো। তার কারণ, দ্য ইউনিয়ন হোম মিনিস্ট্রি হ্যাজ নোটিফাইড এ অ্যামেন্ডমেন্ট টু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রুলস। এ গ্যাজেট নোটিফিকেশন অন মন্ডে স্টেটেড দ্যাট দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস 2026 issued under section 18 of the Citizenship Act 1955 have inserted a new paragraph into Schedule IC of the 2009 rules. বলছে যে 1955 সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট, তার অনুসারে যে আমাদের 2019-এ যে সিটিজেনশিপ অ্যাক্ট হয়েছিল, সেটাতে কিছু পরিবর্তন এনে এই মুহূর্তে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস 2026, যেখানে 2009 সালের রুল থেকে শিডিউল আইসি, সেটা এই মুহূর্তে ইনক্লুড করা হয়েছে, ইনসার্ট করা হয়েছে। আর সেখানেই কিন্তু এই নিয়ম বলা হচ্ছে যে আপনার কাছে যদি কোনো ভিন দেশের, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, যে কটা দেশের উল্লেখ রয়েছে, সেই দেশ থেকে যদি আপনি আগত শরণার্থী হন, তাহলে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার কাছে সেই দেশের পাসপোর্ট আছে হ্যাঁ কি না। যদি ইনভ্যালিড পাসপোর্ট থাকে তাহলেও সেটা জমা দিতে হবে। সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে এই 2009 রুলস শিডিউল আইসি অনুযায়ী। অফিসিয়াল সেড সাম কেসেস হ্যাভ এমার্জড ইন which CAA applicants were found to be in possession of foreign passport। যেখানে অনেকগুলো এরকম আবেদন দেখা গেছে যারা সিএ এর জন্য আবেদন করেছে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছে, কিন্তু তাদের কাছে বিদেশের পাসপোর্ট ছিল। এরকম অনেক কেসে কিন্তু দেখা গেছে, আর সেই কারণেই এই নতুন রুল নিয়ে আসা হয়েছে। ইন্ডিয়ান ল ডাজ নট অ্যালাউ ডুয়েল সিটিজেনশিপস or permit an Indian citizens to hold a passport of any other country। কেন? তার কারণ হচ্ছে ভারতীয় আইন কখনোই আপনার দ্বৈত পাসপোর্ট স্বীকার করে না। আর যদি আপনার কাছে ইন্ডিয়ান সিটিজেন্সের পাসপোর্ট থাকে, ভারতীয় পাসপোর্ট থাকে, তাহলে আপনার কাছে আর অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে না। সেই কারণেই কিন্তু এই ধরনের নতুন রুল আনা হয়েছে। আর এই সমস্ত রুলের মার প্যাচে এখন ভারতে অনুপ্রবেশের আর কোনো সুযোগ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ, আর বাংলাদেশের দাদা পাকিস্তান, তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই কোনো রকম জঙ্গিও ঢোকাতে পারবে না, আর কোনো রকম অনুপ্রবেশকারীকে ঢুকিয়ে মৌলবাদী সঞ্চার করা এখন বিষবাউ জলে হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই রাতারাতি ঘুম উড়েছে কীভাবে ভারতে আর অস্থিরতা ছড়ানো যায়। সেটা কিন্তু আর সহজ বিষয় হয়ে থাকলো না এই শাহবাজ শরীফ, আসিম মনির কিংবা তারেক রহমান, শফিকুর রহমানদের কাছে।
অবশ্যই এই এপিসোডটা যদি আপনাদের মনে হয় ইনফরমেটিভ, তাহলে আপনারা শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই লিখবেন। আপনাদের কাছে প্রশ্ন রইল, এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের তরফে, তা আপনি কোন নজরে দেখছেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্য লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।